হ্যালো এভরিওয়ান। তো আগের ক্লাসে তোমাদের আমি কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস পর্যন্ত পড়েছিলাম। তো কঠিন পদার্থের শ্রেণীবিন্যাসে কি ছিল? একটা ছিল ক্রিস্টালাইন আর একটা ছিল অ্যামরফাস। তো এই যে ক্রিস্টালাইন, এই ক্রিস্টালাইন সলিডকে কিন্তু তার যে কণাগুলোর যে আকর্ষণ, পরস্পরের মধ্যে আকর্ষণ বল অর্থাৎ গঠনকারী কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের তারতম্যের ভিত্তিতে কেলাসার কঠিনকে কিন্তু আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। সেটা কি কি? এই যে আণবিক, আয়নীয়, ধাতব, সমযোজী। তো এটা জানার আগে জেনে নিই যে যে আকর্ষণ বলের তারতম্য, সেই আকর্ষণ বলের তারতম্য বলতে কোন কোন আকর্ষণ বল দ্বারা গঠনকারী কণাগুলি পরস্পরের সাথে যুক্ত থাকে সেগুলো একটু দেখে নিই। তো সে কি কি? একটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্সেস, এর দ্বারাও গঠনকারী কণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে পারে। দুই, আয়নিক বন্ডস বা আয়নীয় বন্ধন। তিন, কোভ্যালেন্স বন্ডস বা সমযোজী বন্ধন। আর মেটালিক্স বা ধাতব বন্ধন। এই চারটা বন্ধন কিন্তু আমরা দেখতে পাই। তো এরই তারতম্যের ভিত্তিতে ক্লাসিক্যাল কঠিনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথম হচ্ছে আণবিক, আণবিক বা মলিকিউলার সলিডস, এই ইংলিশ টার্মগুলো মনে রাখবে। মলিকিউলার সলিডস। আর হচ্ছে আয়নীয় বা আয়নিক সলিডস। আর ধাতব বা মেটালিক সলিডস। আর কোভ্যালেন্ট সমযোজী বা কোভ্যালেন্ট সলিড। তো আমরা কি করব, এবার প্রত্যেকটা সম্পর্কে আলোচনা করব। প্রথমে কোনটা? আণবিক ক্লাসিক্যাল কঠিন বা মলিকুলার সলিড, এটা নিয়ে আলোচনা করব। তো আণবিক ক্লাসিক্যাল কঠিন, তো এখানে যে গঠনকারী কণা আণবিক ক্লাসিক্যাল কঠিন, সেটা হচ্ছে আণবিক ক্লাসিক্যাল কঠিনের ক্ষেত্রে গঠনকারী কণা হচ্ছে অণু। তো এই যে আণবিক ক্লাসিক্যাল কঠিন, এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করি। কি কি? এক হচ্ছে অধ্রুবীয়, ধ্রুবীয় ও হাইড্রোজেন বন্ধন। অধ্রুবীয়, এই ইংলিশ টার্মটাও মনে রাখবে, নন পোলার। ধ্রুবীয় বা পোলার। আর এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এই যে তো অধ্রুবীয়, ধ্রুবীয়, হাইড্রোজেন বন্ড, এই প্রত্যেকটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে আমরা কি পড়লাম? যে প্রথমে আমরা পড়েছিলাম কঠিনকে দুটি ভাগে ভাগ করা যায়, কেলাসাকার আর অনিয়তাকার। এবার কেলাসারকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আবার আণবিক একটা ভাগ, আণবিককে তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? অধ্রুবীয়, ধ্রুবীয় ও হাইড্রোজেন বন্ড। তো আমরা জানি যে আণবিক ক্লাসিক্যাল ক্ষেত্রে তাদের গঠনকারী কণা হচ্ছে অণু। তো অধ্রুবীয় ক্ষেত্রেও তাদের গঠনকারী কণা হবে অণু। কিন্তু আমাদের জানতে হবে যে এই গঠনকারী কণার মধ্যে ক্রিয়াশীল বলটা কি থাকে। তো এই যে গঠনকারী কণা, এর মধ্যে যে ক্রিয়াশীল বল থাকে সেটা হচ্ছে দুর্বল লন্ডন, দুর্বল লন্ডন বল। ঠিক আছে? তো আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, অধ্রুবীয়। অধ্রুবীয় বলতে বোঝায় যে ডাইপোল মুভমেন্ট বা দ্বিমেরু ভ্রামক শূন্য। কি রকম? ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন মানে এইচ টু কে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে দেখো দুদিকে একই রকমই আছে, এদিকেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন। তো এখানে কি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য আছে? তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। তো এইরকম যে মলিকিউল এইচ টু, আই টু, সিএল টু, এগুলোর ক্ষেত্রে কি হয়? দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্টটা শূন্য হয়। ঠিক আছে? তো এই ধরনের যে অধ্রুবীয় কোনো কঠিনগুলো, সেগুলো কি হয়, এদের যে ধর্মগুলো কি কি আছে সেগুলো একটু দেখে নিই। দেখো এখানে আমরা কি বললাম যে এরা দুর্বল লন্ডন বলের সাহায্যে যুক্ত থাকে। তাহলে নিশ্চিতভাবে যদি গঠনকারী কণাগুলো দুর্বল বলের সাথে যুক্ত থাকে, তাহলে এগুলা কি শক্ত হবে না নরম হবে? নিঃসন্দেহে নরম হবে, তাই না? এদের গলনাঙ্কও নিম্ন হবে এবং এরা তাপ ও তড়িতের কুপরিবাহী হবে। তো এই পয়েন্টগুলো মনে রাখবে, নরম, তাপ ও তড়িতের কুপরিবাহী। কুপরিবাহী। তো এই কয়েকটা পয়েন্ট মনে রাখবে, নরম হবে, নিম্ন গলনাঙ্ক হবে, তাপ ও তড়িতের কুপরিবাহী হবে। উদাহরণ তো দিলাম, এই যে H2, I2, Cl2, ঠিক আছে, CO2 মানে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড দেখতে কেমন হয়? এরকম হয়। তাহলে দেখো এদিকে, এখানে ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম আছে কিন্তু এদিকেও যা এদিকেও তাই, তা দুটোকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে এখানেও দ্বিমেরু ভ্রামক শূন্য হচ্ছে, তাই না? তো এটা গেল অধ্রুবীয়। তো এবার হচ্ছে ধ্রুবীয়। ধ্রুবীয় মানে যেখানে কি হয় না, ডাইপোল মোমেন্টটা যেখানে নট ইকুয়াল টু জিরো হয়। এরকম যদি কোনো
পদার্থ থাকে তাহলে সেটা ধ্রুবীয় হবে। তো সেটা উদাহরণ কি হবে, সালফার ডাইঅক্সাইড। আমরা জানি সালফার ডাইঅক্সাইডে বেন্ড স্ট্রাকচার হয়। তাহলে দেখো এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশ এদিকে আসছে আর এদিকে আসছে, তাহলে কি আছে, দুটোর একটা মান পাওয়া যাচ্ছে না, ক্যান্সেল তো হচ্ছে না। যদি সমান থাকতো তাহলে একটার সঙ্গে আরেকটা ক্যান্সেল হয়ে যেত, কিন্তু এখানে ক্যান্সেল হচ্ছে না। অর্থাৎ ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু জিরো মানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকবে। যেমন ধরো HCl, এখানে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ডিফারেন্স আছে, তাই না? তাহলে এখানে ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু জিরো হচ্ছে। এবার জানবো এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কি না, এই যে ধরো ধ্রুবীয়, ধ্রুবীয়র ক্ষেত্রে ক্রিয়াশীল আকর্ষণ বল। তো এখানে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা হচ্ছে ডাইপোল 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 বল। এটা হচ্ছে তাদের মধ্যে এই যে গঠনকারী কণা তাদের মধ্যে আকর্ষণ বল। ঠিক আছে, তো এটা গেল গঠনকারী কণা। তারপরে আমাদের জানতে হবে যে এই যে গঠন, এই যে ধ্রুবীয়গুলির মধ্যে ধর্ম কি হবে, এদের ধর্ম, এটাও আণবিক রাসায়নিকের একটা ভাগ। তো এগুলাও হচ্ছে নরম প্রকৃতির হবে। কেননা নরম প্রকৃতির হবে কেন, এই যে ডাইপোল ডাইপোল বলটা এটাও কিন্তু দুর্বল, কিন্তু এই যে আহ, আহ, লন্ডন বল সেটার থেকে একটু কম দুর্বল, তাহলে এখানে নরম হবে কিন্তু তুলনামূলকভাবে কম। কার সঙ্গে তুলনা করলে, তুলনামূলকভাবে কম। কার সাথে তুলনা করলে না, যদি আমরা অধ্রুবীয় সঙ্গে তুলনা করি, অধ্রুবীয় সঙ্গে তুলনা করি তাহলে কি হবে, এটা তুলনা হবে কম নরম হবে। আর এটাও নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, নিম্ন গলনাঙ্ক এবং তাপ তড়িতের কুপরিবাহী। ঠিক আছে, আর উদাহরণ তো দিয়েছি, SO2, HCl, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা থাকতে হবে বা তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্সটা থাকতে হবে। ঠিক আছে, তো এটা গেল অধ্রুবীয়। এরপরে আরেকটা ছিল, ওটা কি, ওটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে যে গঠনকারী কণা সেটা অণু হয়, যেহেতু এটা আণবিক কেলাসার কঠিনের একটা ভাগ। তাহলে এই যে হাইড্রোজেন বন্ধন, এগুলোর মধ্যে এই যে গঠনকারী কণা তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এবং নামে যেরকম দেওয়া আছে ওটাই হবে তাদের হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি কাদের ক্ষেত্রে হয়, যেমন বরফ, আইস, এগুলা কি হয়, হাইড্রোজেন গুলো একে অপরের সঙ্গে বন্ধন করে যুক্ত থাকে। তো এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ডের মলিকুলার সলিড বা হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন। তো তো এর যে উদাহরণটা কি, উদাহরণটা হবে বরফ। তাই এর ধর্ম একই রকম। এগুলা এটা এটা কি হচ্ছে, এগুলাও নরম প্রকৃতির হয়, তাই না? এবং এটা ভোলাটাইল লিকুইডস আর সফট সলিডস হয়। কি হয়, ভোলাটাইল সলিডস, ভোলাটাইল সলিডস বা সফট সলিডস, এটা একটু মনে রাখবে। তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আণবিক কেলাসের কঠিনের ক্ষেত্রে বোঝা গেল কি কি হলো। প্রথম ছিল অধ্রুবীয়, ধ্রুবীয় ও হাইড্রোজেন বন্ধন, প্রত্যেকটার গঠনকারী কণা, ধর্ম আর উদাহরণ পড়লাম। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়নীয় কেলাসাকার কঠিন। তো এই যে আয়নীয় কেলাসাকার কঠিন বা আয়নিক সলিডস, এর যে গঠনকারী কণা সেগুলা কি না, এর গঠনকারী কণা হচ্ছে ক্যাটায়ন্স, অর্থাৎ ধনাত্মক আধান
ও ঋণাত্মক আধান। এবং এটা কি হচ্ছে না, ধনাত্মক আধান কিভাবে বিন্যস্ত থাকে, মানে থ্রি ডি অ্যারেঞ্জমেন্টে এই ধনাত্মক আধানগুলো থাকে, থ্রি ডি অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান কিভাবে থাকে, থ্রি ডি অ্যারেঞ্জমেন্টে থাকে। তো এদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এটা ছিল এদের ক্রিয়াশীল বল। তো এদের মধ্যে ধর্ম। আচ্ছা, এখানে দেখো, এখানে গঠনকারী কণাগুলি কি হচ্ছে, ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান থ্রি থ্রি ডি অ্যারেঞ্জমেন্টে থাকছে, তাই তো। তো এখানে এই যে এর ধর্মগুলো হচ্ছে, এগুলা কি প্রকৃতির হয়, এগুলা খুব শক্ত হয়। আর কি, উচ্চ গলনাঙ্ক, সেগুলোর ক্ষেত্রে ছিল নিম্ন গলনাঙ্ক, এটা কিন্তু উচ্চ গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট। উচ্চ গলনাঙ্ক, উচ্চ গলনাঙ্ক যেগুলো পয়েন্টগুলো বলছি লিখে নেবে, উচ্চ গলনাঙ্ক ও গলন তাপ বিশিষ্ট। আর কি হয়, এখানে একটা জিনিস যেটা সবথেকে ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে, সেটা কি না, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা কি হয় না, এটা গলিত অবস্থায়, মানে এমনি কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, আর গলিত বা উপযুক্ত দ্রাবকে উপযুক্ত দ্রাবকে তড়িতের সুপরিবাহী। আচ্ছা, এমনটা কেন হচ্ছে, ধরো একটা আয়নীয় ক্লাসিক্যাল কঠিনের উদাহরণ নিলাম, NaCl। তো এখানে কি তৈরি হবে, Na পজিটিভ, Cl নেগেটিভ। তো NaCl কে যদি আমরা কঠিন অবস্থায় দেখি, এটা কিন্তু তড়িতের কুপরিবাহী। কিন্তু যখন আমরা জলে দেব, তখন এটা কি হয়ে যাবে, জলের অণুগুলো কি হয়ে থাকে এখানে, আচ্ছা, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেনের উপর ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেনের উপর ডেল্টা পজিটিভ। তো এখানে অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে ডেল্টা নেগেটিভ। তো এই যে ডেল্টা নেগেটিভ আর ডেল্টা পজিটিভ, এইগুলোর মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল কাজ করে। তাহলে তার ফলে কি হবে, এই যে বন্ধনটা, এই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে কি হবে, যে এগুলা ইজিলি মুভ করতে পারবে। যদি মুভ করতে পারে, অর্থাৎ ঘুরতে ফিরতে পারে, তাহলে কিন্তু সেটা কি হবে, যে তড়িৎ পরিবহন করতে পারবে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু গলিত অবস্থা বা উপযুক্ত দ্রাবকে NaCl, NaCl এর মতো যে কোনো আয়নীয় ক্লাসিক্যাল কঠিন কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী হলেও যে গলিত বা উপযুক্ত দ্রাবকে তড়িতের সুপরিবাহী হয়। তো এই ছিল। আর এই যে উদাহরণ একটা তো বললাম NaCl, তাছাড়া কি হতে পারে, KCl, Na2SO4, ZNS, জিঙ্ক সালফেট। তো এগুলো হচ্ছে ক্লাসিক্যাল কঠিনের ক্লাসিক্যাল আয়নীয় ক্লাসিক্যাল কঠিনের উদাহরণ। তো এটা গেল আয়নীয় ক্লাসিক্যাল কঠিন। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ধাতবকার ধাতব কেলাসাকার কঠিন। যে ধাতব কেলাসাকার কঠিন, এখানে কি হয় দেখো, এখানে যে গঠনকারী কণা, সেটা হচ্ছে চলমান ইলেকট্রনের সমুদ্রে ধাতব ক্যাটায়ন। চলমান ইলেকট্রনের সমুদ্রে ধাতব ক্যাটায়ন। ধরো সোডিয়াম একটা ধাতু, এ কি করে সবসময়, সোডিয়াম Na++ ইলেকট্রন। তো কি হয়, এই গঠনকারী কণা কোনগুলো মানে এরকম তৈরি হয়, ধরো Na+ ইলেকট্রন, Na+ ইলেকট্রন।
ইলেকট্রন Na+, ইলেকট্রন Na+, তো এরকম করে থাকে। এই চলমান ইলেকট্রনের সমুদ্রে ধাতব কাটায়ন, এটা হচ্ছে এদের গঠনকারী কণা। আচ্ছা, এদের যে বন্ধন, এটা হচ্ছে ধাতব বন্ধন। ধাতব ধাতব বন্ধন। তো দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়, এই যে সোডিয়াম ধাতু, সোডিয়াম ধাতু একটা ইলেকট্রন নির্গত নির্গত করে কি করে, সোডিয়াম, স্টেবল সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, আর এই ইলেকট্রন দিয়ে এরকম ধাতব আর ক্লাস আকার কঠিনের স্ট্রাকচার হয়, মানে এভাবে থাকে। তো এখানে দেখো কি হয়, এখানে যে এই ধর্মগুলো, এটা বুঝতে পারলে ধর্মগুলো কিন্তু সহজেই বুঝতে পারবো। অ্যাকচুয়ালি কি হয়, এই যে ফ্রি ইলেকট্রন গুলো থাকে না, এই ফ্রি ফ্রি ইলেকট্রন গুলো কি করে, ফ্রি ফ্রি ইলেকট্রন থাকার জন্য কি হয়, এগুলা তাপ ও তড়িতের সুপরিবাহী, তাপ ও তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, আর কি হয়, যে যেহেতু আমরা বলছি এখানে বন্ধন কি ধাতব বন্ধন, তাই এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কি হবে, কঠিন প্রকৃতির হবে, মানে সাধারণত খুব শক্ত হবে। কঠিন বলতে অ্যাকচুয়ালি শক্ত বোঝানো হচ্ছে, শক্ত হবে। আর আর একটা জিনিস দেখো, যেহেতু ইলেকট্রন গুলো হচ্ছে একদম চারিদিক দিয়ে ঘিরে আছে, তাহলে এটা কি হচ্ছে, যে ইলেকট্রিক ফিল্ড যদি আমি যে কোনো একটা জায়গায় দিই, ধরো এখানে আমি ইলেকট্রিক ফিল্ড দিলাম, ইলেকট্রিক ফিল্ড, তাহলে কি হবে, এটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। কেননা আমরা জানি ইলেকট্রন যেদিকে মানে মানে ইলেকট্রন যেদিকে যায়, যেদিকে ইলেকট্রনের স্রোত হয়, তার বিপরীত দিকে কারেন্টের স্রোতটা হয়। তাহলে আমি যদি এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, মানে এটা থ্রু আউট দ্য সিস্টেম, মানে পুরো চারিদিকটা ছড়িয়ে পড়বে। ঠিক আছে, আর কি হয়, যে এটা খুবই নমনীয় প্রকৃতির হয়, নমনীয়। তাহলে কি কি পয়েন্ট বললাম, একটা বললাম তাপ ও দিয়ে সুপরিবাহিত হয়, শক্ত হয়, আর নমনীয় প্রকৃতির হয়। আর একটা কি বললাম, যদি আমি ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে চারিদিকে ছড়িয়ে পড়বে। তো এই ছিল এর ধর্ম। আর উদাহরণ কি হবে, যে কোনো ধাতু, যেমন সোডিয়াম বললাম, তারপরে সিলভার ধরতে পারো, সিলভার, কপার বা তামা, এগুলো হচ্ছে ধাতব ক্লাসার কঠিনের উদাহরণ। তো এই ছিল ধাতব ক্লাসাকার কঠিন। তো এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সমযোজী ক্লাসাকার কঠিন। তো সমযোজী ক্লাসিক্যাল কঠিনে গঠনকারী কণাগুলি হচ্ছে একই বা ভিন্ন ধরনের অধাতব পরমাণু। আচ্ছা, আর এখানে যে বন্ধনটা, সেটা কি বন্ধন, না সেটা হচ্ছে সমযোজী সমযোজী বন্ধন। আর এখানে তারপরে এটা বুঝতে পারলে যে গঠনকারী কণাগুলি কি হচ্ছে, একই বা ভিন্ন ধরনের অধাতব পরমাণু, আর বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন। তো এরপরে আমরা ধর্মগুলো এক এক করে পড়বো। যেহেতু এখানে সমযোজী বন্ধনটা সমযোজী বন্ধন, তাহলে এখানে এর ধর্মগুলো হবে, প্রথম হচ্ছে এটা শক্ত হয়, শক্ত, মানে 2 নম্বর কি হবে, এটা উচ্চ গলনাঙ্ক ও তাপ বিশিষ্ট, উচ্চ গলনাঙ্ক ও তাপ বিশিষ্ট। আর কি হয়, তাপ ও তড়িতের তাপ ও তড়িতের কুপরিবাহী। আচ্ছা দেখো, আমি ধাতব ক্লাস আর কঠিন কি বলেছিলাম, তাপ ও তড়িতের সুপরিবাহী। কেন বলতো, কারণ ওখানে ফ্রি ইলেকট্রন ছিল, ফ্রি ইলেকট্রন গুলো চলাচল করছিল, তাই ওটা তাই ওটা কি হয়েছিল, যে তাপ ও তড়িতের সুপরিবাহী। কিন্তু এখানে দেখো, এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই, সমযোজী বন্ধন মানে কি, বন্ধনগুলো খুবই শক্ত, তাই না, এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই, তাই এটা তাপ ও তড়িতের কুপরিবাহী হবে। কিন্তু একটা ব্যতিক্রমও আছে, সেটা কি, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু আমরা জানি কি, যে তাপ ও তড়িতের সুপরিবাহী। এর বাদ বাকি ধরো অন্যান্য উদাহরণ যেরকম হীরক, তারপরে সিলিকন সিলিকন কার্বাইড, এগুলা সবই তাপ ও তড়িতের, সিলিকন কার্বাইড, এগুলা সবই তাপ ও তড়িতের কুপরিবাহী। কিন্তু গ্রাফাইটটা হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী। দেখো এখানে স্ট্রাকচার দেওয়া আছে, একটা হচ্ছে ডায়মন্ডের স্ট্রাকচার, যেটা ডায়মন্ডের স্ট্রাকচার হচ্ছে এটা,
আর একটা হচ্ছে গ্রাফাইটের স্ট্রাকচার। দেখো গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়, গ্রাফাইটের যে এখানে দেখো গ্রাফাইটের এই যে 3টা কার্বন অ্যাটম একটা লেয়ারে আছে না, আর একটা কার্বন অ্যাটম কি করছে, যে অন্য একটা লেয়ারে চলে যাচ্ছে, তাই না? তাহলে এই যে 3টা কার্বন অ্যাটম এরা এরা একসঙ্গে আছে, কিন্তু আরেকটা কি হচ্ছে, আরেকটা ফ্রি মানে খুব মুক্ত অবস্থায় আছে, মুক্ত অবস্থায় আছে বলে সে অন্য লেয়ারে চলে যেতে পারছে। এই যে মুক্ত ফ্রি ইলেকট্রনসটা, এটাই গ্রাফাইটকে কি করছে, মানে একটা কি বলবো, যে এই যে ফ্রি ইলেকট্রনসটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, এখানে তিনটা যে কার্বন পরমাণু আছে, এটা কিন্তু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত, কিন্তু চতুর্থটা কি হচ্ছে, একটা ভিন্ন লেয়ারে চলে যাচ্ছে। তো ভিন্ন লেয়ারে চলে যাওয়ার কারণে এটা ফ্রি টু মুভ, অর্থাৎ মুক্তভাবে চলাচল করতে পারছে, মুক্তভাবে চলাচল করতে পারছে। তো এই মুক্তভাবে চলাচল করার কারণে এটা কি হচ্ছে, গুড কন্ডাক্টর, মানে তড়িৎ পরিবহনে সক্ষম হচ্ছে, তাই তো? আর কি হচ্ছে, এই যে ডিফারেন্ট লেয়ার এরকম স্ট্রাকচারের জন্য, এই যে ডিফারেন্ট লেয়ার একটার উপর আরেকটা লেয়ার, তো এই লেয়ার লেয়ার ওয়াইজ স্ট্রাকচারের জন্য কি হচ্ছে, এটা হচ্ছে মানে পিচ্ছিল প্রকৃতি হয়, পিচ্ছিল প্রকৃতি হয়, অর্থাৎ এটাকে আমরা লুব্রিক্যান্টের কাজে আমরা ব্যবহার করে থাকি। তো এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ গ্রাফাইট। এটা হচ্ছে সমাজী ক্লাস শাখার কঠিনের একটা ব্যতিক্রম, সমাজী ক্লাস শাখার কঠিনের একটা ব্যতিক্রম, শাখার কঠিনের ব্যতিক্রম, তাই তো? তো আজকের ভিডিও এতটাই। তো এরপরে পরের ক্লাসে ইউনিট সেল থেকে শুরু হবে, আশা করি ভিডিওটা পুরো সবাই তোমরা বুঝতে পারবে। আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে কমেন্ট করে জানাতে পারো।